কোন প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ সমান সমান কি করতে হবে? এই যে 2:3 আছে। প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর অনুপাতটা আছে কি 2:3। আর প্রথম প্রকারে 10 কিগ্রা মেশাতে হবে। তাহলে কি 10 ইন্টু 10 সোডার আনুপাতিক ভাগার। সোডার আনুপাতিক ভাগার কি করে বার করব? সোডার অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল, মানে সোডা আর সাবান গুঁড়োর যোগফল, অনুপাত দুটোর যোগফল। ঠিক আছে? এই যে এই অনুপাতের 2:3 এগুলো কিন্তু এক একটা পদ। ঠিক আছে? আমি অনুপাত অনুপাত করে বলছি বলছি ঠিক আছে, মানে তোমাদের কমফোর্টেবল হবে বুঝতে, তার জন্য আমি অনুপাত অনুপাত করে বলছি। এগুলো কিন্তু এক একটা পদ। ঠিক আছে? এগুলো কিন্তু এক একটা পদ বলা হয়। যদি শর্ট কোশ্চেন বা এরকম কিছু দেয়, ওগুলো কিন্তু এক একটা পদ বলা হয়। আমি যাতে তোমাদের কমফোর্টেবল হয় তার জন্য আমি অনুপাত বলছি। সোডার অনুপাত, সাবান গুঁড়োর অনুপাত, হ্যাঁ এইভাবে বলছি। ওগুলো কিন্তু এক একটা পদ। ঠিক আছে? আচ্ছা, এই যে টু, এই যে টুটা সোডার অনুপাতটা কি 2, আর নিচে বাই অনুপাত দুটোর যোগফল 2+3। ঠিক আছে? এত কিগ্রা কিগ্রা কিগ্রা। এবার তোমার ক্যালকুলেশন করতে হবে। এবার কি 10 ইন্টু 2/5, 5 10 কেটে গেল কত 2, এত কিগ্রা সমান সমান 4 কিগ্রা। এই যে এটা হচ্ছে তোমার সোডার পরিমাণটা, প্রথম প্রকারের সোডার পরিমাণটা। ক্যালকুলেশনটা করে নাও। তারপরে একই রকম ভাবে সাবান গুঁড়োর পরিমাণটাও বার করতে হবে একই রকম ভাবে। তাড়াতাড়ি করবে, একটু তাড়াতাড়ি করবে। আচ্ছা আচ্ছা, প্রথমে কিন্তু লিখতে হবে প্রথম প্রকারের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম প্রকারের ক্ষেত্রে বলে লিখে নাও, এটা হেডিং করে নাও উপরে বাদিকে। প্রথম প্রকার গুঁড়ো সাবানের ক্ষেত্রে, প্রথম প্রকার গুঁড়ো সাবানের ক্ষেত্রে এরকম হেডিং করে নাও উপরে বাদিকে। মানে অঙ্ক শুরুর একদম প্রথমেই। আচ্ছা, এবার সাবান গুঁড়োর পরিমাণটা বার করব। তাহলে লেখো যে তোমার প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান, লেখো সমান সমান কি হবে বলো তো? কি করতে হবে, কি করবো বলো তো? পুনম বলো তো কি করব, কি লিখবো? মানে প্রথম প্রকারে সাবান গুঁড়োর পরিমাণটা বার করছি। প্রথম প্রকারের ক্ষেত্রে সাবান গুঁড়োর পরিমাণটা বার করছি। বলো তো কি করব, কি লিখবো বলো? এতক্ষণ বার করলাম হচ্ছে সোডার পরিমাণটা, এবার সাবান গুঁড়োর পরিমাণটা বার করতে হবে। তাড়াতাড়ি বলবে। প্রদীপ বলো। 18 কিসের? 18টা কিসের? বলো পুনম বলো। না না না, আসছিল না। মাইক অন করে বলতে হবে, তাহলে মাইক অফ ছিল নাকি? আচ্ছা বলো, এখন বলো, এখন শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ। হুম। 4/4+3 তাই হবে? একটু ভেবে দেখো।
4:5টা ওটা কি? ওটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে। আমি তো দ্বিতীয় প্রকারে এখনো ঢুকিইনি এখনো দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে। আমি তো প্রথম প্রকারের কাজ চলছে এখন। সোডারটা বার করেছি, এখন সাবান গুঁড়োরটা বার করব। বলো। বলো প্রদীপ, বলো। প্রদীপ যে বলছিল 18 ইন্টু 18টা কিসের? ভালো করে দেখো তো, পড়ো তো কোশ্চেনটা ভালো করে। 18টা দ্বিতীয় প্রকারের সাথে মিশানো হচ্ছে, 18 কিগ্রা দ্বিতীয় প্রকারের সাথে। হুম। আমি তো দ্বিতীয় প্রকারে এখনো ঢুকিইনি। তারপরে দ্বিতীয় প্রকারের সোডা সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে 4:5। আমি তো দ্বিতীয় প্রকারে ঢুকিইনি এখনো। প্রথম প্রকারেরই কাজ শেষ হলো না এখন। 10 ইন্টু, তাহলে তো একই হয়ে গেল। একই জিনিস আবার করব, একই জিনিস আবার করব। আমরা কি পাগল নাকি? একই জিনিস বারবার করে করতে থাকবো? হ্যাঁ। সোডার পরিমাণ বার করতে হয়, সোডাটা বেরিয়ে গেছে, এবার সাবান গুঁড়োর পরিমাণটা বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝলে। কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে ভালো করে মানে নিজে ভেবে নিয়ে তারপরে অ্যান্সার দেবে। ভুলভাল অ্যান্সার দেওয়ার থেকে ঠিক অ্যান্সার দেওয়াটা ভালো। হুম। তাড়াতাড়ি ভুলভাল অ্যান্সার দেওয়ার থেকে দেরি করে ঠিকঠাক অ্যান্সার দেওয়াটা ভালো। ঠিক আছে, চলো। বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, আর দেরি করে অ্যান্সার দেবে, ঠিক অ্যান্সার দেবে। ঠিক আছে, তাহলে তাহলে কি কাজ করছি বুঝতে পারছো তো? এই যে 10 ইন্টু তোমার সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ হার। এই যে 3/2+3, এটা কি? সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ হার। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 10কে কাটলাম 2। ঠিক আছে, এত কিগ্রা। 2 ইন্টু 3 করলে কত? 6 কিগ্রা। আমি এটা একটু রাফলি করেই দিচ্ছি, কারণ এই অঙ্কটা আমার কাছে করা নেই যদিও, তার জন্য একটু রাফলি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু ঠিকঠাক করে করবে, মানে যেইভাবে বলছি সেইভাবে লিখে লিখে করবে আর কি। তাহলে এই লাইনটা কি হবে বুঝতে পারছো? এই যে প্রথম প্রকার সাবান, এই প্রথম প্রকারে গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান বলে এই কাজটা করতে হবে। এই কাজটা করতে হবে, সমান সমান দিয়ে ওই কাজটা করতে হবে, ক্যালকুলেশন। ঠিক আছে, পরিমাণটা বার করতে হবে। করো। এবার উপরেরটা মুছে দিচ্ছি। আচ্ছা, যাদের হয়ে গেছে লেখো এবার। হেডিং করো, বাদিকে হেডিং করো যে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের ক্ষেত্রে। হেডিং করো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের ক্ষেত্রে বলে হেডিং করো। তারপরে মানে এইটা হয়ে গেল, তারপরে বাদিকে হেডিং করো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের ক্ষেত্রে। করেছো? হেডিং করেছো? পুনম, অয়ন্তিকা। এবার লেখো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ তাহলে কি? যত কিগ্রা মেশানো হচ্ছে দ্বিতীয় প্রকারে সেটা ইনটু কি? সোডার আনুপাতিক ভাগ হার। তাই তো? বলো তো কি লিখবো? এ পিয়া, বলো তো কি লিখবো? দ্বিতীয় প্রকারে যত কিগ্রা মেশানো হচ্ছে সেটা ইনটু
সোডার আনুপাতিক ভাগাহার মাথায় রাখতে হবে, আমরা কিন্তু দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে বার করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলো। হ্যাঁ, 18 × 4 বাই, আরে সাবাস, সাবাস, হ্যাঁ ঠিকঠাক বলে ফেলেছে। 4 + 5 এত কিগ্রা, ঠিক আছে। ওহো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি 18 × 4 বাই, তাহলে কি 9 হবে 4 + 5 করলে, এত কিগ্রা। তাহলে 9 দিয়ে যদি 18কে কাটা হয় তাহলে কি 2 হবে, 9 × 2 = 18, তাহলে 4 × 2 = 4 × 2। 18, 9 দিয়ে 18কে কেটে 2টা ওপরে লিখেছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 2 এর সাথে কি 4টা গুণ হবে, 4 × 2 8, এত কিগ্রা। উত্তর লেখার জায়গাটা, এটা কিন্তু কি সরি, এই জায়গাটা কিগ্রা লিখতে হবে কিন্তু, হ্যাঁ এই জায়গাটা কিগ্রা লিখতে হবে সুন্দর করে। আমার এখানে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না বলে লিখতে পারছি না, ঠিক আছে। 8 কিগ্রা হলো। করে নাও, করে নাও তাড়াতাড়ি। তারপরে আমরা বার করব, এই সাবান গুঁড়োর পরিমাণটা বার করব একই রকম ভাবে। সাবান গুঁড়োর পরিমাণটা বার করব একই রকম ভাবে, ঠিক আছে। তারপরে লেখো যে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান, লেখো। দ্বিতীয় প্রকার সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান, লেখো। এবার অয়ন্তিকা বলো কি লিখবো। 18 × 5/4 + 5 এত কিগ্রা। হুম, তাহলে 18 × 5/4 + 5 করলে 9, সরি 9 ব্র্যাকেট ক্লোজ, এত কিগ্রা। 9 দিয়ে 18কে কাটলে 2, 2 × 5 করলে 10, এত কিগ্রা। কিগ্রা, ঠিক আছে। এই করে নাও, এটা করে নাও। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এবার এবার তুমি নিজের খাতার দিকে তাকাও, ঠিক আছে। এবার আর ফোনের দিকে তাকাতে হবে না, এবার নিজের খাতার দিকে তাকাও আর আমি যেটা বলছি সেটা চুপচাপ শোনো। দেখো, আমার প্রথম প্রকারের ক্ষেত্রে কি সোডার পরিমাণটাও বেরিয়ে গেছে, প্রথম প্রকারের ক্ষেত্রে আমার সাবান গুঁড়োর পরিমাণটাও বেরিয়ে গেছে, একই রকমভাবে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে বেরিয়ে গেছে সোডার পরিমাণ, সাবান গুঁড়োর পরিমাণ বেরিয়ে গেছে। এবার কি করব, এবার যে বলেছে না, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা বার করতে হবে, ঠিক আছে। নতুন গুঁড়ো সাবানে আমার কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা বার করতে হবে। প্রথম প্রকারের যে আমার সাবান গুঁড়ো বেরিয়েছিল সেটা, প্লাস দ্বিতীয় প্রকারের যে আমার গুঁড়ো সাবান বেরিয়েছিল সেটা, ঠিক আছে। আচ্ছা, সোডাটাও বার করব, সোডাটাও বার করব, ঠিক আছে। সোডাটাও বার করতে হবে, ঠিক আছে। তাহলে নতুন গুঁড়ো সাবানে লেখো মোট সোডার পরিমাণ, নতুন গুঁড়ো সাবানে মোট সোডার পরিমাণ, লেখো। মানে সোডার সাথে সোডা মেশাতে হবে, সাবান গুঁড়োর সাথে সাবান গুঁড়োটা মেশাতে হবে, মানে যোগ করতে হবে আর কি।
তাহলে নতুন গুঁড়ো সাবানে মোট সোডার পরিমাণ সমান সমান ঠিক আছে। কত বেরিয়েছিল প্রথম প্রকারে? সোডার পরিমাণ কত বেরিয়েছিল প্রথম প্রকারে? সোডার পরিমাণটা 4। সবার 4 এসছে তো? 4 আছে তো? এই যে যোগ করতে হবে যে 4 প্লাস দ্বিতীয় প্রকারে সোডার পরিমাণ কত বেরিয়েছিল দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে? 8। এই যে লিখলাম এত কিগ্রা। কিগ্রাটা তোমরা কিন্তু ঠিক করে লিখবে, আমার এখানে মানে ফোনে লিখছি তো এই জন্য একটু বেঁকে যাচ্ছে লাইনগুলো। তাহলে 4 প্লাস 8 12 এত কিগ্রা। এবার কি এবার নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণটা, মোট সাবান গুঁড়োর পরিমাণ, নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়োর পরিমাণ সমান সমান ঠিক আছে? হলো, লেখা হলো। প্রথম প্রকারের সাবান গুঁড়োর পরিমাণ বলো। প্রথম প্রকারের সাবান গুঁড়োর পরিমাণ 6, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে 10। এবার যোগ করব এত কিগ্রা। এত কিগ্রা। আচ্ছা 6 প্লাস 10 16 কিগ্রা। ঠিক আছে। আচ্ছা আগে যা হয়েছে ভুলে যাও, এবার এই দুটো লাইনে দেখো, এই দুটো লাইনে এবার ঠিক করে দেখো। হ্যাঁ, আগে যা হয়েছে এবার ভুলে যাও, আগে কি কি বার করেছে সেগুলো ভুলে যাও। এবার দেখো নতুন গুঁড়ো সাবানে আমার সোডার পরিমাণটা মানে বেরিয়ে গেল, নতুন গুঁড়ো সাবানে আমার সাবান গুঁড়োর পরিমাণটা বেরিয়ে গেল। ঠিক আছে। এবার বলেছে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা বার করতে হবে। কেউ বলতে পারবে? বলো তো কি হবে, কি করতে হবে? এবার এই দুটো লাইন থেকে কাজ করতে হবে, আগে যা হয়েছে ভুলে যাও। না, এবার যেটা বলছি সেটা শোনো ভালো করে। সেই ছোটবেলার অঙ্কগুলো মনে আছে? আমার কাছে একটা ঝুড়ি ছিল, ঝুড়ি আছে, তার মধ্যে আম আছে, 10খানা আম আছে। ঠিক আছে। তার মধ্যে আমার 4টে আম পচা। ঠিক আছে। এবার বাকি আমগুলো আমার ভালো আছে, মানে 6টা আম আমার ঠিকঠাক আছে, ভালো আছে। তাহলে কত অংশ আম পচে গেছে? কত অংশ আম আমার পচে গেছে? ঝুড়ির মধ্যে যে আম আছে তার কত অংশ আম আমার পচে গেছে? সে বার করতাম ছোটবেলায়। মনে করার চেষ্টা করো, মনে পড়ছে? 10টা আম আমার ঝুড়িতে রয়েছে। ঠিক আছে। 4টে আম পচে গেছে, বাকি 6টা আম ভালো আছে। তাহলে কত অংশ আম, ঝুড়ির মধ্যে থাকা আমের কত অংশ আম আমার পচে গেছে? সেই বার করতে ছোটবেলায়, মনে আছে? মনে পড়ছে? দেখো নতুন গুঁড়ো সাবানে আমি করছি, এবার লেখাটা হয়ে গেছে তো? লেখো নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ লেখো। নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ
সমান সমান লিখেছো? লিখেছো? সমান সমান কি হবে? কি হবে? এই যে সাবান গুঁড়োর পরিমাণ কত? 16। হ্যাঁ, তারপরে নিচে কি যোগফল, সোডা আর সাবান গুঁড়োর যোগফল, মানে নতুন গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর যোগফল এত অংশ, এত অংশ। ঠিক আছে, এবার করো, এবার বার করতে হবে যে 16 16 বাই 12 প্লাস 16 করলে কত হয়? 28। 28। এবার ছোট ছোট করে কাটো, 2 দিয়ে ধরো কাটো, 8 দুগুণ 16, 2 একে 2, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 4 দুগুণ 8, তাহলে 4/7 অংশ, 4/7 অংশ। কেউ একজন উত্তরটা মেলাও না, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা করব না 9-এর অঙ্কটা করব। 9 অঙ্কটা করব, তাড়াতাড়ি করব এবার। হ্যাঁ, করা আছে যেহেতু আমার কাছে। 9-এর অঙ্কটায় বলেছে যে 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণটা দিয়ে দিয়েছে, তামা দস্তার পরিমাণের অনুপাতটা দিয়ে দিয়েছে 8:3 আর 15:7। মানে প্রথম প্রকার পিতলে তামার আর দস্তার অনুপাতটা দিয়ে দিয়েছে 8:3, আর দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাতটা দিয়ে দিয়েছে 15:7। ঠিক আছে, ওই যথাক্রমে লেখা আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত 8:3, দ্বিতীয় প্রকার পিতলে তামা দস্তার অনুপাত 15:7। বুঝে নিতে হবে, ঠিক আছে, যথাক্রম লেখা আছে তো, এটা এরকম বুঝে নিতে হবে। এই 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কি হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ভালো কথা। এবার যে বলেছে না, এই যে বলেছে 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাবো, এই 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে আবার মেশালে, হ্যাঁ, 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে আবার তামা দস্তার পরিমাণের অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, এবার তাহলে প্রথম প্রকার মিশ্রণের ক্ষেত্রে বার করব। প্রথম মিশ্রণের ক্ষেত্রে 5 একক, এই যে লেখা আছে দেখো, 5 একক পিতলে তামার পরিমাণ বার করতে হবে 5 ইন্টু তামার অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল। বারবার করে বলছি, এটা কিন্তু প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে বার করছি। প্রথম মিশ্রণের ক্ষেত্রে মানে প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে বার করছি। ঠিক আছে, পিতল মানে তামা দস্তা মিশিয়ে তো পিতল তৈরি করা হয়েছে, তার জন্য লেখা আছে প্রথম মিশ্রণের ক্ষেত্রে। ঠিক আছে, তামা দস্তা মিশিয়েই কিন্তু পিতলটা তৈরি করা হয়েছে, তাহলে ওটাও কিন্তু একটা মিশ্রণ, তার জন্য লেখা আছে প্রথম মিশ্রণের ক্ষেত্রে বলে হেডিং করা আছে। ঠিক আছে, যেহেতু 5:2 অনুপাতে মেশাতে হবে, তার জন্য 5 একক পিতলে তামার পরিমাণ হলো, তামার পরিমাণ সমান সমান বা হলো সমান সমান লিখে ওটা লিখতে হবে 5 ইন্টু তামার অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল। বোঝা যাচ্ছে তো এখানটায়, মানে তামার আনুপাতিক ভাগহার আর কি। 5 ইন্টু তামার আনুপাতিক ভাগহার করে নাও ফটাফট। এবার হচ্ছে তারপরে লেখো 5 একক পিতলে দস্তার পরিমাণ হলো, এই যে এই লাইনটা, এখানে কিন্তু ইয়েটা লেখা নেই, এখানে তোমার পুরো লাইনটা লেখা নেই। লেখো 5 একক পিতলে দস্তার পরিমাণ হলো সমান সমান বলে লেখো।
সমান দেখো 5 ইন্টু 10 তার অনুপাত বাই অনুপাত দুটোর যোগফল, ঠিক আছে? এই যে 3/8+3, তাহলে 3/11 হলো। এবার 5 ইন্টু 3 করতে হবে উপরে, আর নিচে 11 বসে যাবে। এখন নিশ্চয়ই আর ধরে ধরে বোঝাতে হবে না, অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এইভাবে করতে হচ্ছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে দেখো 2 একক পিতলে তামার পরিমাণ হলো সমান সমান বার করতে হবে। দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে প্রথম মিশ্রণের কথা এবার ভুলে যাও, ঠিক আছে? ভুলে যাও এবার প্রথম মিশ্রণের কথা, এবার দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে মানে দ্বিতীয় কেসটায় ঢুকতে হবে এবার তোমাকে, ঠিক আছে? 5:2 অনুপাতে যেহেতু মেশাচ্ছি, এবার দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে 2, ঠিক আছে, 2টা মেশাচ্ছি, মানে 2 একক পিতলের ক্ষেত্রে তামার পরিমাণটা বার করব। 2 একক পিতলে তামার পরিমাণ হলো সমান সমান দিয়ে এই যে 2 ইন্টু তামার অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল, মানে 15+7। দেখো করলে আমার এখানে তো কেটে যাচ্ছে, তো 2 এর সাথে তো 22টা কেটে যাচ্ছে, 11 হবে, তাহলে 30/11, ঠিক আছে? 30/11 করো, এখানটা 30/11 করো। আমার পরে ক্যালকুলেশনটাও আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে মানে এরকম রাখলেও কোনো ভুল নেই, তাও ছোট আকারে করছি, যত সংখ্যাগুলো ছোট ছোট বার করা যায় তত আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। হুম, কাটাকুটি করে করার মানেটাই তাই, মানে আমার ছোট সংখ্যাগুলো বেরালে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15/11, 15/11 হবে, 15/11 হবে। এবার পরের লাইনটাও লেখো, 2 একক পিতলে 10 তার পরিমাণ হলো সমান সমান, এই লাইনটা কাটা ক্রস, যেটা মুখে বলছি সেটা লেখো, 2 একক পিতলে 10 তার পরিমাণ হলো সমান সমান 2 ইন্টু 10 তার আনুপাতিক ভাগার, মানে 10 তার অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল, 10 তার অনুপাত বাই অনুপাত দুটোর যোগফল। একটু তাড়াতাড়ি লিখবে, হাত চালিয়ে লিখবে একটু। লেখো, নতুন মিশ্রণে তামার পরিমাণ, নতুন মিশ্রণে তামার পরিমাণ লেখো, নতুন মিশ্রণে তামার পরিমাণ, তাহলে কত বেরিয়েছিল? 40/11 প্লাস 15/11, 40/11 প্লাস 15/11, 40/11 প্লাস 15/11 যোগ করতে হবে আমার, তাই তো? যোগ করতে হবে, তাহলে কি 11 লসাগু করলে 11ই হবে, 11 আর 11 এই যে নিচের দুটো লসাগু হয়, তো তাই তো আমরা জানি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিচে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু করতে হবে, 11 হলো। এবার 40/11 আছে, তাহলে 11কে এই নিচের এই 11 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল আমার 1 হবে, 1 দিয়ে 40কে ইন্টু করতে হবে, বসে গেল। আচ্ছা, এবার প্লাস 15/11 আছে, তাহলে 11কে এই যে এই 11কে এই 11 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করার পর আমার ভাগফল কত? ভাগফল 1 বেরাবে,
ভাগফল আমার 1 বেরাবে, তাহলে 1 এর সাথে 15টা গুণ করে লিখে দেবো 15। ঠিক আছে, এবার নিচে 11 হলো। আর 40 প্লাস 11 করলে কত হয়? কত হয় 40 প্লাস 11 করলে? 55 55 হয়, তাহলে 55/11। আচ্ছা কাটাকুটি তো হবে, কাটাকুটি হবে তো। 5 5 ঠিক আছে, 5 ভেরি করো। 10 তার পরিমাণটা একই রকম ভাবে বার করতে হবে। 10 তার 10টা যোগ করে দিতে হবে। প্রথম মিশ্রণে 10 তার পরিমাণ প্লাস দ্বিতীয় মিশ্রণের 10 তার পরিমাণ একই রকম ভাবে যোগ করে দিতে হবে। দেখো যোগ করছি, প্রথম মিশ্রণে 10 তার পরিমাণ 15/11 বেরিয়েছিল। ঠিক আছে, প্রথম মিশ্রণে 10 তার পরিমাণ 15/11 বেরিয়েছিল, প্লাস দ্বিতীয় মিশ্রণে 10 তার পরিমাণ 7/11 বেরিয়েছিল, 7/11। তাহলে 11 এর সাথে 11 লসাগু করলাম, 11 হলো, 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, 1 এর সাথে উপরে 15টা গুণ করে বসিয়ে দিতে হবে, প্লাস নিচের 11 এর সাথে 11 এর ভাগফল 1, 1 এর সাথে 7 গুণ করে বসে গেল। 15 প্লাস 7 যোগ করতে হবে, 16 17 18 19 20 21 22, 22/11। তাহলে 11 কে 2 দিয়ে যদি 22 কে কাটাকুটি করলে 2, এই যে 2 বেরিয়ে গেল। তাহলে এবার পরের লাইনে লিখে দাও, নতুন মিশ্রণে এটা না, এটা লিখতে হবে না, এটা ক্রস। আমি যেটা মুখে বলছি সেটা লিখবে। নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত সমান সমান, বা অনুপাতটি হলো সমান সমান। নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত সমান সমান কত? 5:2। এই যে তামার পরিমাণটা বার করলাম, ইস্টু দস্তার পরিমাণটা লিখে দেবো অনুপাতের জায়গায়। নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাতটি হলো, বা অনুপাত সমান সমান 5:2। এই যে বার করলাম, যোগ করে টোটালটা বার করলাম, 5:2 বেরিয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, আর একটা অঙ্ক করব, সেটা হলো 10 করি। চলো 10 করি। ঠিক আছে, 10-এরটা কি বলছে? 10 দেখো, 2 প্রকার স্টেনলেস স্টিল রয়েছে। স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে বলে দিয়েছে 2:11 এবং 5:21। এখানেও একই রকমভাবে বোঝাতে চাইছে যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা হচ্ছে 2:11। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা হচ্ছে 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা 7:32 হবে? ঠিক আছে, এটা আমার বলে দিয়েছে। আচ্ছা দেখো, একদম প্রথমেই প্রশ্নটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, যে 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, এটা কিন্তু তোমাকে বার করতে হবে। মানে এটা কিন্তু বলে দেয়নি, এটা কি করতে হবে? তোমার ধরে নিতে হবে, এটা কিন্তু বলে দেয়নি। এই যে 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন যে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা আমি পাবো, সেটা 7:32 হবে। ঠিক আছে, মানে এই 9-এর যে অঙ্কটা, সেটা রিভার্স অঙ্ক, মানে উল্টো অঙ্ক। ঠিক আছে, এই যে 5:2 অনুপাতে মেশালে
এই 9-এর অঙ্কটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে 5:2 অনুপাতে মেশালে বলেছে না, ওই 5:2টাই তোমার 10-এর অঙ্কটায় বার করতে হবে। আর যে তামা দস্তার অনুপাত যেটা বার করতে বলেছিল 9-এর অঙ্কটায়, সেটাই তোমার দিয়ে দিয়েছে 10-এর অঙ্কটায় 7:32। ঠিক আছে, মানে উল্টো অঙ্ক আর কি, রিভার্স অঙ্ক। যাই হোক, 10-এর অঙ্কটায় প্রথম কাজ হচ্ছে তোমার প্রথম কাজ হলো 10-এর অঙ্কটায় এই যে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের অনুপাতটা এত হবে, ওটা তোমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো এখানে ধরে নিয়েছি আমি, ধরে কোথায় গেল, 1 মিনিট। দেখো এই অঙ্কটায় তোমার যে ধরি এক্স পরিমাণ প্রথম প্রকার স্টিলের সাথে ওয়াই পরিমাণ দ্বিতীয় প্রকার স্টিল মেশানো হলো। ঠিক আছে, এক্স পরিমাণ প্রথম প্রকার স্টিলের সাথে ওয়াই পরিমাণ দ্বিতীয় প্রকার স্টিল মেশানো হলো। মানে প্রথম প্রকার স্টিলের সাথে আমার এক্স পরিমাণ মেশানো হয়েছে, আর দ্বিতীয় প্রকার স্টিলের সাথে মানে স্টেনলেস স্টিলের সাথে ওয়াই পরিমাণ মেশানো হয়েছে। ঠিক আছে, ওয়াই পরিমাণ মেশানো হয়েছে। আচ্ছা, এবার দেখো যে এবার আমার ইয়েটা বার করতে হবে যে প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিলের ক্রোমিয়াম আছে, প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিলে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের পরিমাণটা বার করতে হবে। আর লেখাটা দেখছি একটু চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে, এটাই লেখো, প্রথম প্রকার এক্স পরিমাণ হ্যাঁ, এই যে প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিলের ক্রোমিয়াম আছে কি এক্স ইন্টু কি তোমার ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার, মানে 2/2 + 11 এত কেজি। ঠিক আছে, এত কেজি। তাহলে 2x/2 + 11 করলে কত কত হয় আমার 13, এই যে 13 এত কেজি বেরিয়ে গেল। এবার আমার একই রকম ভাবে লিখতে হবে, প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিলে আমার স্টিল আছে, এখানে পুরো কথাটা লেখা নেই। ঠিক আছে, পুরো কথাটা লেখা নেই, পুরো কথাটা লিখবে, পুরো কথাটা লিখবে, পুরো কথাটা লেখো। প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিল আছে, এগুলো নিশ্চয় আর বলে দিতে হবে না, এই যে এক্স ইন্টু তোমার স্টিলের আনুপাতিক ভাগহার করেছি করে এত কেজি, স্টিলের অনুপাতটা বাই অনুপাত দুটোর যোগফল। এটা কিন্তু প্রথম প্রকারের ক্ষেত্রে করছি, কিন্তু বারবার করে বলছি দ্বিতীয় প্রকারে এখনো ঢুকিনি, প্রথম প্রকারের ক্ষেত্রে কিন্তু বার করছি। ক্রোমিয়াম বার করলাম, এখন স্টিলটা বার করতে চলেছি। তাহলে লেখাটা একই রকম ভাবে লিখতে হবে, প্রথম প্রকার এক্স পরিমাণ স্টিল আছে সমান সমান এক্স ইন্টু 11/2 + 11 এত কেজি। হলো, এবার দ্বিতীয় প্রকার
দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ, এবার ওয়াই পরিমাণ মেশাতে হবে দ্বিতীয় প্রকারে, কারণ এখানে দেখো আমি লেখাই আছে আমার, এই যে ওয়াই পরিমাণ দ্বিতীয় প্রকার স্টিলে মেশানো হলো, এই কথাটা আমার লেখাই আছে, দেখো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ স্টিলে ক্রোমিয়াম আছে, বার করতে হবে। দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ স্টিলের ক্রোমিয়াম আছে সমান সমান ওয়াই ইন্টু স্টিলে এই ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ হয়, ওয়াই ইন্টু ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ হয়। বারবার করে বলছি, এটা কিন্তু দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে বার করছি, প্রথম প্রকার বার করা হয়ে গেছে, এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ক্ষেত্রে বার করছি, মানে 5:21, ওইটা ওই অনুপাতটা 5:21। তাহলে ওয়াই ইন্টু ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ হয়, এই যে ক্রোমিয়ামের অনুপাত 5 বাই অনুপাত দুটোর যোগফল, মানে 5+21 এত কেজি। উপরের সাথে উপরে আর নিচে 5+21 করলে 26, তাহলে 5y/26 এত কেজি। হলো? আচ্ছা, এবার হ্যাঁ, এবার লিখতে হবে পরের লাইনটা, এবার লিখতে হবে দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ স্টিলের স্টিল আছে সমান সমান, ঠিক আছে। এখানে পুরো কথাটা কিন্তু লেখা নেই, বারবার করে বলছি পুরো কথাটা কিন্তু এখানে লেখা নেই। তাই লিখতে হবে দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ স্টিল আছে সমান সমান ওয়াই ইন্টু স্টিলের আনুপাতিক ভাগ হার, মানে স্টিলের অনুপাতটা 21 বাই আমার অনুপাত দুটোর যোগফল, মানে 5+21 এত কেজি, এই যে আনুপাতিক ভাগ হার। বুঝতে না পারলে বলবে কিন্তু, বারবার করে বলছি, বুঝতে না পারলে বলবে। অফলাইনে ক্লাস হলে অঙ্কগুলো কত সুন্দর করে হতো। হুম, যাই হোক যাই হোক, আমার দেখো এবার এবার কি বলেছে, সুতরাং নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ এবার আমার যোগ করতে হবে। হ্যাঁ, মানে নতুন যে স্টেনলেস স্টিলটা আবার তৈরি করলাম, নতুন যে ওই যে x:y, মানে এক্স পরিমাণ মিশিয়েছি প্রথম প্রকারের সাথে, হ্যাঁ, ওয়াই পরিমাণ মিশিয়েছি দ্বিতীয় প্রকারের সাথে, মিশিয়ে এবার যে আমার ইয়েটা তৈরি হলো, নতুন যে স্টেনলেস স্টিলটা তৈরি করলাম এক্স আর ওয়াই এর মাধ্যমে, সেটা আবার যোগ করার সময় চলে এসছে, ঠিক আছে। এবার যোগ করার সময় চলে এসছে, দেখো এবার এই যে লেখাটা কিন্তু এটাই হবে, এই যে সুতরাং নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের ক্রোমিয়ামের পরিমাণ, এই যে দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণটা, আচ্ছা, প্লাস এই সরি, প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণটা প্লাস দ্বিতীয় প্রকার মিশ্রণের স্টেনলেস স্টিলের পরিমাণটা যোগ করে দিতে হবে, সিম্পল যোগ করে দিতে হবে, ঠিক আছে। দেখো করো। আচ্ছা, লেখাটা লিখে নাও, আগে লেখাটা লিখে নাও, তারপরে বলছি। লেখাটা লিখে নাও, সুতরাং নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ সমান সমান, হ্যাঁ, ঠিক আছে। পুনম, ইয়া
পিয়ার যোগটা বোঝাচ্ছি। হ্যাঁ, যোগটা ভগ্নাংশের যোগটা আগেও বুঝিয়েছি, আবারও বোঝাচ্ছি। দেখো, 13 আর 26-এর লসাগু করতে হবে। লসাগু করে লিখলাম 26। দেখো লসাগু করা আছে এখানে, পাশে লসাগু করা আছে, ঠিক আছে, 13 আর 26-এ। তো লসাগু করে আমি নিচে লিখলাম 26। আচ্ছা, এবার 13-কে 26 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমার 2 বেরাবে। 2 দিয়ে আমার উপরে 2x-টাকে গুণ করে এখানে লিখতে হবে। লিখলে আমার 4x, ঠিক আছে। আচ্ছা, যে 5y/26, 5y/26, তাহলে 26কে 26 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল 1 হবে। 1 এর সাথে 5y গুণ করে আমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। লিখে দিলাম, তাহলে হলো 4x 4x প্লাস 5y/26 এত কেজি, ঠিক আছে। এবার আমার স্টিলের পরিমাণটা বার করতে হবে। সুতরাং নতুন স্টেনলেস স্টিলের পরিমাণ সমান সমান এটা বার করতে হবে। স্টিলের পরিমাণটা মানে প্রথম মিশ্রণের ক্ষেত্রে আমার স্টিলের পরিমাণ প্লাস দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে স্টিলের পরিমাণ যেটা বার করেছিলাম সেটা যোগ করে লিখতে হবে। পরিষ্কার কথা, ঠিক আছে, যোগ করে আমার এখানে লিখতে হবে। হলো, দেখো এটা এটা আবার বলে দিতে হবে। এই যে 13 আর 26, 30 কি কেটেছে? এটা কাটা তো, যোগ করা যায় নাকি? 4x এর সাথে 5y যোগ করা যায় নাকি? কখন যোগ করা যায়? যখন একই চলো হয় তখন যোগ করতে পারবো। চলগুলো একই হলে তবেই যোগ করতে পারবো, যোগ গুণ করতে পারবো। আচ্ছা, এই যে 11x/13 প্লাস 21y/26, 13 এর সাথে 26 লসাগু করব। লসাগু করলে 26 হবে, লিখলাম। 13 দিয়ে 26কে ভাগ করলাম, ভাগফল 2। 2 দিয়ে 11x এর সাথে গুণ করে লিখে দেবো। একই রকম ভাবে এটাও করতে হবে, করে যে করা আছে করে নাও। এটা আর নিশ্চয়ই বলে দিতে হবে না, ঠিক আছে। বহুবার হয়ে গেছে এই ভগ্নাংশের যোগ বহুবার করানো হয়ে গেছে, করে নাও, ঠিক আছে। এবার দেখো আমার কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা আমার বলে দিয়েছে, ঠিক আছে। অনুপাতটা কিন্তু আমার বলে দিয়েছে 7:32। আমি এই একই জিনিস বার করছিলাম, এতক্ষণ ধরে এই একই জিনিস বার করছিলাম, ঠিক আছে। কিন্তু কি, এক্স আর ওয়াই এর মাধ্যমে আমি বার করেছিলাম, ঠিক আছে। এক্স আর ওয়াই এর মাধ্যমে আমি বার করেছিলাম এতক্ষণ। এই এতক্ষণ যে জিনিসগুলো বার করলাম সে সেম জিনিস নতুন মিশ্রণে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত বার করছিলাম এতক্ষণ ধরে। কিন্তু মানে মানে বিষয়টা হচ্ছে এরকম যে এক্স আর ওয়াইয়ের ক্ষেত্রে মানে ওয়াইয়ের মাধ্যমে আমি অনুপাতটা বার করছিলাম এতক্ষণ, ঠিক আছে। এক্স আর ওয়াইয়ের মাধ্যমে আমি এই অনুপাতটা বার করছিলাম। এই যে এই অনুপাতটা আমি এক্স আর ওয়াইয়ের মাধ্যমে বার করছিলাম এতক্ষণ, ঠিক আছে। আর প্রশ্নে আমার আমার এক্সাক্ট অনুপাতটা দিয়ে দিয়েছে। প্রশ্নে আমার এক্সাক্ট অনুপাতটা আমার দিয়ে দিয়েছে 7:32। বোঝা গেছে? যাই হোক, এবার এবার এই ক্যালকুলেশন এত কিছু দেখছো না করা আছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হবে, বা এক্স আর ওয়াইয়ের অনুপাতটা বার করতে হবে। মানে ভ্যালুটা কত হয়, এক্স আর ওয়াইয়ের অনুপাতের যে ভ্যালুটা সেটা আমার কত হয় সেটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। দেখো কি করলাম, আমি আগেও বলেছি এখনো বলছি, একটা অনুপাত থাকলে কি হবে, একটা অনুপাত থাকলে বাই হয়ে যাবে। এই যে একটা অনুপাত রয়েছে বাই হয়ে যাবে। ডবল ইস্টু থাকলে সমান সমান হয়, একটা অনুপাত থাকলে একটা ইস্টু থাকলে বাই হয়ে যায়। তাই করেছি দেখো, এই জায়গাটা তাই করেছি, এই জায়গাটা তাই করেছি দেখো। এই যে 7:32, এখানেও তো একই রকম ভাবে বাই করতে হবে।
এখানেও তো একই রকমভাবে বাই করে দিতে হবে, 7/32, এখানেও তো একই রকমভাবে বাই করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 26 কেটে গেল, হ্যাঁ, ওপরের ভগ্নাংশটাও নিচে সেম আছে আর নিচের ভগ্নাংশটাও নিচে সেম আছে, তাহলে কি কেটে যাবে, নিচে নিচে কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি, ওপরে পড়ে থাকলো 4x + 5y, নিচে পড়ে থাকলো 22x + 21y, ঠিক আছে, 7/32। এবার কোনাকুনি গুণ করতে হবে, কোনাকুনি গুণ, এই যে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, 7-এর সাথে নিচের বাঁদিকে নিচেরটা গুণ করতে হবে, আর 32 এর সাথে 4x + 5yটা গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার গুণ করব, দেখো আস্তে আস্তে গুণ করবো এবার। এই যে গুণ করে ঢোকাবো, 7টা গুণ করে ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো, 32টা গুণ করে ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো, দেখো গুণ করা হয়েছে এই লাইনটায় গুণ করে লেখা হয়েছে, 32 এর সাথে 4x + 5y গুণ করে লেখা হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার কাজ হলো কি, আমার এক্স এর পার্টগুলোকে একদিকে নিয়ে আসবো আর ওয়াই এর পার্টগুলো আর একদিকে নিয়ে যাব, সমান সমানের আর একদিকে ওয়াই এর পার্টগুলো নিয়ে যাব। তাহলে আমি এক্স এর পার্টগুলো আমি বাঁদিকে নিয়ে আসি, ঠিক আছে, দেখো বাঁদিকে নিয়ে আসলাম। ডান দিকে কি প্লাস, ডান দিকে +128x ছিল, তাহলে বাঁদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। আচ্ছা, বাঁদিকে আমার 147y ছিল, ডান দিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, ঠিক আছে, মাইনাস হয়ে গেল। এবার এবার একই তো চলও রয়েছে, একই চলও রয়েছে, পদগুলো তো আমার একই রয়েছে, সাদৃশ্য চলও রয়েছে, তাহলে কি আমার যোগ বিয়োগ করে দিতে হবে, যোগ বিয়োগ করে দিতে হবে। এই যে 154x - 120x, তাহলে কি বড়টার সাইন হলো, এই যে 154x এটা বড় আছে, তাহলে বড়টার সাইন, কিছু নেই মানে প্লাস, ঠিক আছে। করতে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলাম, 154 - 128 করো, করলে কি হবে, করলে কি হবে, 26x হবে, 26x হবে, করে দেখবে 26x হবে। আচ্ছা, এবার ডান দিকে দেখো, ডান দিকে দেখো 160y রয়েছে আর -147y রয়েছে, ঠিক আছে। বড়টার সাইন 160 বড় আছে, তাহলে বড়টার সাইন, কিছু নেই মানে প্লাস রয়েছে, কিছু নেই মানে প্লাস রয়েছে আমরা জানি। আচ্ছা, করতে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 160 থেকে 160y থেকে 147 মাইনাস করলে কি হবে, 13 হবে, 13 হবে, 13y। আচ্ছা, এবার কাটবো তো, 13কে 26 দিয়ে কাটবো তো, সমান সমানের দুদিকে রয়েছে তো, তাহলে কাটতে পারবো 13কে 26 দিয়ে, ঠিক আছে। মানে 13 × 2 = 26, তাহলে 2x = y, আর এক্সটাকে এক্সটাকে ওয়াইটাকে 2x এর তলায় নিয়ে আসলাম, আর টুটাকে কি করলাম, এখানে কিছু মানে ওয়াইটা তো চলে এসছে, তাহলে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1-এর তলায় নিয়ে আসলাম 2টা, ঠিক আছে। তাহলে এই যে আমি কি বলেছি, এই বাই মানে কি, ইস্টু মানে বাই, এতক্ষণ বলতাম কি ইস্টু মানে বাই, এবার আমি বলতে পারি যে বাই মানে ইস্টু, ঠিক আছে, উল্টোটা বলতে পারি, বাই মানে ইস্টু, এই যে x/y = 1:2, বাই মানে আমি আগেও বলেছি যে ইস্টু মানে বাই হয়, এখন আমি বলছি কি বাই মানে ইস্টু হয়, উল্টোটা বলতেই পারি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, আমার অ্যান্সার বেরিয়ে গেল 1:2। একটু অ্যান্সারটা দেখবে একটু কত আছে।